আকাঙ্ক্ষার পরিবার ঋষিকেশে থাকত। আকাঙ্ক্ষা স্নাতক হবার পর ওর বাবা সুরেন্দ্র ওর পড়া বন্ধ করে দিল। আকাঙ্ক্ষার মা ওর বাবাকে বলল, সুরেন্দ্র, আকাঙ্ক্ষার পড়াশোনা এমন বন্ধ করা ঠিক নয়। যতক্ষণ না ও কোথাও চাকরি পাচ্ছে ততক্ষণ পড়াশোনা চালু রাখা উচিত। আকাঙ্ক্ষা, তোমার কোনো চাকরি করতে হবে না। যাদব বাবুর ছেলে রাহুল পুলিশে চাকরি পেয়ে গেছে। তুমি তো জানোই আমি আর রাকেশ যাদব কত বছরের পুরনো বন্ধু ছিলাম। আমি আকাঙ্ক্ষার বিয়ে রাকেশের ছেলের সাথে করে দিয়েছি, বুঝলে? চাকরি ছেলেটা পেয়েছে, ছেলেটার আত্মনির্ভর হয়ে যাওয়াতে আমাদের মেয়ে কি আত্মনির্ভর হয়ে যাবে? ভবিষ্যতের কথা কে বলতে পারে? তুমি কি আজে বাজে কথা বলছো বলো তো? ছেলে সরকারি চাকরি পেয়েছে, যদি আকাঙ্ক্ষার ওর সাথে বিয়ে হয় তাহলে আকাঙ্ক্ষার চাকরি করার কি দরকার? আমি থাকতে তোমার কি কখনো চাকরি করার প্রয়োজন হয়েছে বলো? তোমার এখন কি হয়েছে যে এসব বকছো? সুরেন্দ্র নিজের বউয়ের মুখ বন্ধ করে দিল। আর কিছুদিন পর বিয়ের কথা পাকা করার জন্য যাদব বাবুর বাড়ি গেল। রাকেশ, এক দুজনের পরিবারকে তো আমরা চিনি, সোজা পাকা কথাটা ঠিক করে নেওয়া যাক। এইভাবে কি করে পাকা কথা বলা যায়? একবার দেনা পাওনা নিয়ে তো কথা বলা যাক। আজকের আগে লেনদেন নিয়ে তো কখনো কোনো রকম কথা হয়নি। তাছাড়া আমরা আমাদের মেয়েকে বিয়ের সব জিনিসপত্র তো অবশ্যই দেবই। আমাদের ছেলে সরকারি চাকরি যখন তখন দেওয়ার কথা তো অবশ্যই হবেই। আমাদের জিনিসপত্রের সাথে একটা গাড়ি আর 10 লক্ষ টাকা নগদ চাই। সুরেন্দ্র যে কোনো ভাবে গাড়ির ব্যবস্থা তো করে দিল, কিন্তু নগদ টাকা শুধু 7 লক্ষই ছিল। যেমন তেমন করে বিয়ে তো হয়ে গেল, কিন্তু বিয়ে চলাকালীন রাকেশের পরিবার মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। বিয়ের পরেও আকাঙ্ক্ষাকে নিজের শ্বশুর বাড়িতে কথা শুনতে হলো। ওর বর রাহুল ওকে টাকার জন্য বিরক্ত করতে থাকতো। তোমার বাবা বিয়েতে আমার শুধু 7 লক্ষ টাকাই দিয়েছে। তোমার বাবা অর্ধেক রোজগার প্রতি মাসে আমার চায়। তোমার কি মাথা ঠিক নেই? আমার একটা ছোট্ট বোন আছে, আমাদের সংসারের খরচা আছে, ওদের কি টাকার প্রয়োজন নেই? এইসব কথা আমার জানার দরকার নেই। টাকা নিয়ে আসো নিজের বাড়ি থেকে, না হলে আমি তোমাকে আলাদা করে দেবো। আকাঙ্ক্ষার বিয়ে না ভেঙে যায় তাই আকাঙ্ক্ষার বাবা তার রোজগারের কিছু অংশ আকাঙ্ক্ষার বরকে দেওয়া শুরু করলো। কিন্তু একদিন আকাঙ্ক্ষার বাবার দুর্ঘটনা ঘটলো। চিকিৎসায় প্রচুর খরচা হলো, কিন্তু সুরেন্দ্র বেঁচে ফিরল না। আকাঙ্ক্ষার মায়ের উপরে বিপদের পাহাড় নেমে এলো। ওকে ছোট্ট মেয়ের পড়াশোনার খরচা করতে হবে, আর সাথে সাথে ঘরের খরচাও চালাতে হবে। রোজগারের কোনো পথ ছিল না। সমস্ত টাকা সুরেন্দ্রের চিকিৎসা আর আকাঙ্ক্ষার বিয়েতে খরচ হয়ে গেছিল। আকাঙ্ক্ষার মায়ের মাথায় একটা বুদ্ধি এলো। ওদের ঘর রাস্তার ওপরেই ছিল, আর প্রতি বছর ঋষিকেশ অনেক লোক ঘুরতে আসতো। আকাঙ্ক্ষার মা ঘরটাকে একটা রেস্টুরেন্টে বদলে দিল। মা নিজের ছোট্ট মেয়ের সাথে একসাথে একটা রেস্টুরেন্ট চালাতে লাগলো। একদিন আকাঙ্ক্ষা কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে এলো। কি হলো আকাঙ্ক্ষা? শ্বশুর বাড়ির লোকজন তোমাকে আবার জ্বালাতন করছে? মা, রাহুল আমার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। বিয়ে হবার আগেই যদি আমি নিজের পায়ে দাঁড়াতাম তাহলে আজ আমাকে এসব ভোগ করতে হতো না। মা, দেখো মা, যা হয়েছে তা নিয়ে চিন্তা করে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। রাহুল আর ওর পরিবার তোমার সাথে যা যা করেছে তার ফল ওরা অবশ্যই পাবে। তুমি আমাদের সাথে আমাদের রেস্টুরেন্টে কাজ করো। যদি রেস্টুরেন্ট ভালো চলে যায় তাহলে আমরা আত্মনির্ভর হয়ে যাব। আকাঙ্ক্ষাও নিজের মায়ের রেস্টুরেন্টে কাজ করতে শুরু করলো। রেস্টুরেন্টে খুব কম লোক আসছিল। একদিন আকাঙ্ক্ষা আর ওর পরিবারের সাথে হওয়া দুর্ঘটনাগুলো নিয়ে একটা প্রবন্ধ লিখে এক খবরের কাগজে ইমেল করতে ভাবলো। আকাঙ্ক্ষা এই প্রবন্ধ মহিলাদের মধ্যে জাগরণ ঘটানোর জন্য লিখেছিল, আর ওতে বলেছিল যে বিয়ের আগে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কতটা জরুরি। ওই প্রবন্ধটা খবরের কাগজে ছাপা হলো, আর লোকজনের খুব পছন্দ হলো। সহানুভূতি দেখানোর জন্য লোকেরা আকাঙ্ক্ষার মায়ের রেস্টুরেন্টে উপচে পড়ল। প্রবন্ধের মাধ্যমে ওদের রেস্টুরেন্টের খাবার চারদিকে ছড়িয়ে পড়ল। পর্যটকরা ওদের রেস্টুরেন্টে আসতে থাকলো, আর তার ফলে ভালো রোজগার হতে লাগলো। ওদিকে রাহুল প্রচুর পরিমাণে পণ নিয়ে দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল।
তারপর ও তার দ্বিতীয় স্ত্রীকেও এইভাবেই ছাড়তে চেষ্টা করলো যেভাবে আকাঙ্ক্ষাকে ছেড়েছিল। কিন্তু রাহুলের দ্বিতীয় বউয়ের বাড়ির লোকেরা রাহুলের বিরুদ্ধে পণ প্রথার মামলা করে দেয়। একদিন রাহুল আকাঙ্ক্ষার রেস্টুরেন্টে এলো। আকাঙ্ক্ষা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমার সাথে কত অন্যায় করেছি। আমার দ্বিতীয় বউ আমার বিরুদ্ধে পণ প্রথার মামলা করেছে। ও আমার পরিবারের বিরুদ্ধে অনেক মিথ্যা দোষারোপ করেছে। তুমি যদি আমার হয়ে সাক্ষী দিয়ে দাও তাহলে আমি মামলাটা জিতে যাই। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে যদি আমি মামলা জিতে যাই তাহলে আমি তোমাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব আর তোমার সঙ্গে কখনো ছাড়বো না। এখন আমি তোমার উপর আর নির্ভর করি না। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তোমার মতো লোভী মানুষদের নিজের কর্মফল ভোগাই উচিত। আমি সাক্ষী কখনোই দেব না। রাহুল আর পরিবারের পণ নেওয়ার অপরাধে জেল হয়ে গেল। ওদিকে আকাঙ্ক্ষা আর ওর মা নিজেদের ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিল। ওরা হরিদ্বারে আরো 2 জায়গায় রেস্টুরেন্ট খুললো আর সেখানে শুধু মেয়েদেরই কাজে রাখলো। আকাঙ্ক্ষা আর ওর মা নিজেদের শহরে বহু মহিলার পথপ্রদর্শক হয়ে গেল। বন্ধুরা, এই কাহিনীর সারমর্ম হলো এই যে মেয়েদের বিয়ের আগে আত্মনির্ভর হওয়া একান্ত প্রয়োজন। কারণ বিয়ের পরে না জানে তাদের কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অনেক দূরের দেশের কথা, একটা গ্রামে ডেইজি আর এপ্রিল নামের 2জন বোন নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকতো। এপ্রিল, আমি দুধ দুয়াচ্ছি, তুই একটু মাকে ওষুধ দিয়ে আয় আর থার্মোমিটার দিয়ে ওনার জ্বরও দেখে নে। এপ্রিল ডেইজির থেকে ছোট ছিল। এপ্রিল এটা একদম পছন্দ করতো না যে ওর বড় বোন ওকে কোনো কাজের জন্য অর্ডার দেয়। ডেজি আমার থেকে বড়, এই জন্য ও খুব মা সাজে আর সব কাজের জন্য আমাকে অর্ডার দিতে থাকে। আর নিজে দুধ দোয়ার বাহানায় সারা দিন ওইভাবে ছেলেদেরকে দেখতে থাকে। আরে এখানে তো অনেকগুলো ওষুধ আছে, জানি না কোন ওষুধটা দিতে হবে। আমাকে কি ডেজিকে জিজ্ঞেস করা উচিত? না, ওই মেয়েটাকে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না। এইটা গোলাপিটা হয়তো হবে, এইটা মা অনেকদিন ধরে খায়নি। এপ্রিল গাফিলতি করে নিজের মাকে ভুল ওষুধ খাইয়ে দেয়। ভুল ওষুধ খাওয়ার কারণে ওর মায়ের শরীর আরো খারাপ হয়ে যায়। এপ্রিল খুব ঘাবড়ে যায়। ডেজি, তাড়াতাড়ি এসো, জানি না মায়ের কি হয়ে গেছে। শোনো না, আমি মাকে এই ওষুধটা দিয়েছিলাম, তারপরেই মায়ের কিছু একটা হয়ে গেল। আরে ডেজি, এটা তুই কি করলি? মাকে ভুল ওষুধ খাইয়ে দিলি। আমি ইচ্ছে করে দিইনি। কেঁদো না বাবা, হয়তো আমার ভাগ্যে মরাই লেখা আছে। আর এমনিতেও আমি আমার অসুস্থতা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছি। মরার আগে আমি তোমাদেরকে কিছু একটা দিতে চাই। মা ডেজি আর এপ্রিলকে একটা সন্দুক বার করে দেয় আর মরে যায়। না মা, আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ভুল ওষুধ খাইয়েছি। মা, ফেরত চলে এসো মা, এভাবে চলে যেও না মা। আমরা কার সাহারায় বাঁচবো এখন? 2জন বোন সন্দুক খুলে দেখলো। সন্দুকের ভেতরে 2টো পুটলি আর একটা চিঠি ছিল। ডেজি লেটারটা পড়লো। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের বয়স এখন বিয়ে করার মতো হয়ে গেছে, কিন্তু আমার যাওয়ার পরে এরকম কেউ নেই যারা তোমাদের জন্য যোগ্য বর খুঁজতে পারবে। এই সিন্দুকের মধ্যে 2টো পটলি আছে, যার মধ্যে হিরে আছে। তোমরা হিরে নিয়ে যাত্রায় বেরিয়ে যেও, কারণ তোমরা 2জন অনেক সুন্দর। এই জন্য অনেক লোক তোমাদের সঙ্গে বিয়ের প্রস্তাব রাখবে, কিন্তু কারোরই শুধু চেহারা দেখে তোমরা বিয়ে করার জন্য রাজি হয়েও না। বিয়ে এমন একজনকে করো যে 1 হিরের বদলে 4টে হিরে এনে দেয়। ডেজি আর এপ্রিল হিরে নিয়ে যাত্রায় বেরিয়ে পড়লো। যখন ওরা কিছু দূর পৌঁছলো তখন একজন ছেলে ডেজির কাছে এসে বলল, এই সুন্দরী, আমার নাম পিটার, তুমি আমাকে বিয়ে করবে? ডেজি নিজের পটলি থেকে একটা হিরে বার করে ছেলেটার হাতে দেয় আর বলল, যদি তুমি এই হিরের বদলে 4টে হিরে নিয়ে এই ঠিকানায় চলে এসো তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। ঠিক আছে, আমি অনেক চেষ্টা করব। ওরা কিছু দূর আরো হাঁটতে শুরু করলো। তখন একটা ঘোড়া নিয়ে একটা ছেলে এপ্রিলের কাছে আসলো। আরে সুন্দরী মেয়ে, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, করতে পারি,
কিন্তু একটা শর্ত আছে, আমি তোমাকে একটা হিরে দেব, তার বদলে তোমাকে আমাকে 4টে হিরে এনে দিতে হবে। যখন 4টে হিরে হয়ে যাবে তাহলে এই নাও আমার ঠিকানা, এই ঠিকানায় চলে এসো। এপ্রিল আর ডেজির পুটলিতে 4টে হিরে ছিল। ওরা রাস্তায় আগে যেতে গেল আর বিয়ের প্রস্তাব রাখা ছেলেদেরকে নিজেদের পুটলি থেকে একটা একটা হীরা দিতে গেল। যখন ওদের পুটলির সব হিরে শেষ হয়ে গেল তখন ওরা বাড়ি ফিরে এলো। 3য় নম্বরে যে ছেলেটা ছিল ও খুব হ্যান্ডসাম ছিল, ভালো হবে যদি ওর সঙ্গেই আমার বিয়ে হয়ে যায়। ওই হীরের চক্করে আমরা কোথায় ফেসে গেলাম। ধৈর্য রাখো এপ্রিল, ধৈর্য রাখো এপ্রিল, আমি আমার মায়ের উপরে ভরসা করি, উনি যাই করেছেন কিছু ভেবেচিন্তেই করেছেন। 6 মাস হয়ে গেল কিন্তু ডেজি আর এপ্রিলের কাছে কোনো ছেলে ফেরত আসলো না। এভাবে আমরা কতদিন অপেক্ষা করব? এইভাবে তো আমাদের বিয়ে কোনোদিনই হবে না। এত ভালো ভালো ছেলে পেয়েছিলাম কিন্তু মায়ের যোজনার ব্যাপারে সব হাত থেকে চলে গেল। ছেলেরা তো গেলই আর হিরেও চলে গেল। চিন্তা করিস না এপ্রিল, মা তোর আর আমার জন্য কিছু ভালোই ভেবেছিল। যদি আগামী 6 মাসেও কেউ না আসে তাহলে যদি তুমি চাও তাহলে তুমি বিয়ে করতে পারো। কিছু মাস পরে পিটার নামের একটা ছেলে ফেরত আসলো যে ডেজিকে পছন্দ করেছিল। আমি হিরের সাহায্যে পরিশ্রম করে 4টে হিরে তৈরি করেছি। ডেজির বিয়ে হয়ে যায়। তোমার তো বিয়ে হয়ে গেছে আর আমি এভাবেই রয়ে গেলাম। মনে হয় আমাকে নিতে কেউ আসবে না। আসবে এপ্রিল, একটু ধৈর্য রাখো। মা, তুমি আকাশ থেকে দেখছো তো ঈশ্বর কি এতই নির্দয়ী? আমরা যেই ছেলেটাকে হিরে দিয়েছিলাম ওদের মধ্যে কেউ ফেরত আসছে না। সর্বশেষে একদিন জন নামের একটি ছেলে ফেরত আসে যে এপ্রিলকে পছন্দ করেছিল। তোমার দেওয়া হিরে দিয়ে বিক্রি করে আমি যে টাকা পেয়েছিলাম সেটা আলাদা আলাদা জায়গাতে নিবেশ করেছি আর এত টাকা ইনকাম করেছি। আজ শুধু 4 না, আমি 10টা হিরে নিয়ে পৌঁছেছি। আমার মনে হয় যে কি তোমরা দুজনের মা খুব বুদ্ধিমতী ছিলেন, উনি নিবেশের শক্তি অবশ্যই জানতেন। আর এইভাবেই এপ্রিলেরও বিয়ে হয়ে গেল। কারণেই আজকে আমরা এত ভালো ভালো ছেলে পেয়েছি আর আমাদের হিরেও ফেরত চলে এসেছে। ঠিক বলেছিস, আজ আমি বুঝতে পারলাম যে সবর করলে ফল খুব ভালো পাওয়া যায়।